আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসটা বুঝলা বা প্রেজেন্টস স্বশিক্ষায় গড়ি সুশিক্ষিত বাংলাদেশ সিরিজ। আজকে আমরা মেইনলি আলোচনা করব যে বিষয়টা নিয়ে দুইটা বিষয় নিয়ে, একটা না দুইটা। একটা হচ্ছে অক্সিজেন ফ্লোমিটার জিনিসটা হচ্ছে যে অক্সিজেনের মাত্রাকে কন্ট্রোল করে। আর আরেকটা হচ্ছে পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া বা অ্যানালজিজা, বা যেটাকে বলা হয় পিসিএ, বা ফুল ফর্ম লিখি আমি যদি, পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া বা অ্যানালজেসিয়া, যাই হোক। সো আমরা জিনিসটাকে ভিজুয়ালি যদি দেখতে চাই, আমার একটা ওয়েবসাইট আছে, সেটাকে আমি রান করে রাখতেছি। একটু আমরা পুরো বিষয়টা শেষ করে এসে আমরা ওয়েবসাইটে গিয়ে জিনিসটাকে ভিজুয়ালি উপভোগ করব। সো ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিজেন ফ্লোমিটার। ওকে, ঠিক আছে। তো অক্সিজেন ফ্লোমিটার জিনিসটা আসলে কি? অক্সিজেন ফ্লোমিটার হচ্ছে একটা যন্ত্র, যেই যন্ত্রটা প্রতি মিনিটে বা পার মিনিটে কত লিটার অক্সিজেন আমাদের দেওয়া হবে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। ধরো যে একটা পেশেন্টের 1 মিনিটে 8 লিটার অক্সিজেন প্রয়োজন। তো এই 8 লিটার অক্সিজেন তাকে 1 মিনিটে দেওয়া যে বিষয়টা, সেটাকে মডিউলেট করবে বা যেটা মডিউলটাকে যে গাইড করবে, সেটা হচ্ছে এই অক্সিজেন ফ্লোমিটার। এই যে অক্সিজেন ফ্লোমিটারের একটা নব আছে না, এই নবটা উপরে উঠে যাবে। ধরো যে 8 লাগবে, তাহলে এই 8-এর এখানটায় এই নবটা উঠে আসবে। উঠে এই তখন 8 লিটার পার মিনিটে, মানে 8 লিটার পার মিনিট, মানে 8 লিটার যাবে প্রতি মিনিটে, এটা মিন করে দেবে এইখানটায়। আর এই যে এই জায়গাটায় বাষ্প অক্সিজেন থাকবে, যেটা পানির মতন বুদবুদ সৃষ্টি করবে, যেটা নিয়ন্ত্রণ করবে মেইনলি। এটি অক্সিজেন সিলিন্ডার বা সেন্ট্রাল অক্সিজেন লাইনের সাথে যুক্ত থাকে। এই যে নবটা, এই নবটা গিয়ে অক্সিজেন সিলিন্ডার বা সেন্ট্রাল অক্সিজেন লাইনের সাথে গিয়ে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে অক্সিজেন ফ্লোমিটার কাজটা কি করে। অক্সিজেন ফ্লোমিটারের কাজ, ফার্স্ট কাজ হচ্ছে এটা অক্সিজেনের যে প্রবাহ বা আমার ফুসফুসের ভিতরে, ধরো যে অক্সিজেন যেতে হবে 8 লিটার আমার দেহ পার সেকেন্ড, পার মিনিটে 8 লিটার অক্সিজেন আমার ফুসফুস নিতে পারবে। আমি যদি এখন এই নিয়ন্ত্রণ না করে দিই, ধরো যে 10-15 লিটার চলে যাচ্ছে সমানে, আমার ফুসফুস কিন্তু নিতে পারবে না, কারণ আমার ফুসফুসের কেপাবিলিটি হচ্ছে 8 লিটার মিনিটে নেওয়ার মতন কেপাবল। তো আমি সেখানে 10-15 লিটার দিতে পারবো না। সো ওই স্পেসিফিক মাত্রাটাকেই আমি ডিফাইন করার জন্যই এই অক্সিজেন ফ্লোমিটার যন্ত্রটাকে ইউজ করব, ঠিক আছে। আবার রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় অক্সিজেন সরবরাহ করা, ওই সেম জিনিস। অতিরিক্ত বা কম অক্সিজেন দেওয়া থেকে রক্ষা, তিনটাই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে যে আমি অতিরিক্ত অক্সিজেন যদি দিই আমার ক্ষতি, একদম যদি কম দিই তাও আমার ক্ষতি। একটা স্ট্যান্ডার্ড লেভেলে দিতে হবে যেটা আমার বডি গ্রহণ করতে পারবে। তো ওই লেভেলটাতে নেওয়ার জন্যই আমি অক্সিজেন ফ্লোমিটারের ইউজ করব। তো এর অনেকগুলো অংশ আছে, যেমন একটা হচ্ছে প্রেসার ইনার্ট। এই প্রেসার ইনার্ট হচ্ছে সিলিন্ডার বা অক্সিজেনের লাইনের সাথে এই প্রেসার ইনার্টটা যুক্ত থাকে। আর এই প্রেসার ইনার্টটার কাজ কি? এই প্রেসার ইনার্টটার কাজ হচ্ছে আমার সিলিন্ডারকে প্রেসারাইজড করা সঠিক মাত্রায়। আবার কন্ট্রোল নব, এটা হচ্ছে অক্সিজেন বাড়ানো বা কমানোর জন্য। এই দেখো, এটা হচ্ছে কন্ট্রোল নব, ঠিক আছে। এটা ফ্লো নিয়ন্ত্রণ করে যে আমার অক্সিজেনটা আমি কতটুকু দেব। আমার এই কন্ট্রোল নব যখন ঘোরাবো, আমার এই যে ফ্লো টিউবটা আছে ভেতরের বল বা ফ্লোট যেটা থাকে, সেই ফ্লো টিউবটা ওই মাত্রায় উঠতে থাকবে বা কমালে ওই মাত্রায় কমতে থাকবে, ঠিক আছে। ফ্লো টিউব তো বললামই, তাহলে আমি ওই যে ওই ভিতরে যে একটা নব থাকে বা বল থাকে সেটা। ফ্লোট বা বল কি? ফ্লোট বা বল হচ্ছে কত লিটার অক্সিজেন যাচ্ছে সেটা দেখায়। মানে আমার এই ফ্লোট বা বলটা, এটা হচ্ছে ফ্লোট টিউব, এখানে টিউবটা থাকে, আর এই ভিতরে যে বলটা থাকে, ধরো এটা এই 9-এ আসলো, এই 9-এ এসে ফ্লোট বলটা থাকলো, ফ্লোট বা বলটা থাকলো। এই ফ্লোট বা বলটা যখন 9-এ থাকবে, তখন সেই
অক্সিজেনটা 9 লিটার পার মিনিট সেটা ডিফাইন করবে এখানে। আউটলেট হচ্ছে নাজাল ক্যানুলা বা মাস্কে অক্সিজেন পাঠায়। এই যে দেখো এখানে দুইটা ক্যানেল আছে, একটা দিয়ে নাজাল ক্যানুলার সাথে যাবে, আরেকটা দিয়ে লাইনের সাথে, মূল লাইনের সাথে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, এরপরে আসি কাজ করার পদ্ধতি। অক্সিজেনটা যখন আমি এর ভিতরে দেব তখন ভেতরের বলটা উপরের দিকে উঠবে, বা ওই যে ইয়েটা আছে ফ্লোট, তোমার কন্ট্রোলার যেটা আছে বা কন্ট্রোল নব যেটা আছে, সেই কন্ট্রোল নব আমি ঘোরাচ্ছি, তখন অক্সিজেনের মাত্রা বাড়তেছে। ওই কন্ট্রোল নব যত ঘোরাবো বলটা তত উপরে উঠবে, ফ্লো রেটটা তত বাড়বে, অর্থাৎ অক্সিজেন পার মিনিটে কত লিটার যাবে সেই লিটারের রেটটা বাড়তে থাকবে। বলের মাঝখানের অংশের লেভেল দেখে লিটার পার মিনিট নির্ণয় করা হয়, কারণ বলের মাঝখানের অংশ যে জায়গায় থাকবে তত লিটার অক্সিজেন পার মিনিটে যাচ্ছে, এটাই ধরে নিতে হবে। ঠিক আছে, আর একক তো লিটার পার মিনিট। সাধারণ যদি আমি ফ্লো রেটের কথা বলি, তিনটা জিনিস আছে এখানে, এটা আই থিঙ্ক এখানে নাই, আচ্ছা যাই হোক, এটা নিয়ে একটু দেখানো যায়, বিশেষ করে এই যে নন রিব্রিদার মাস্ক যেটা, সেটা নিয়ে একটু দেখানো যেতে পারে। আচ্ছা, এটা অন হোক, আমি ততক্ষণ একটু আলোচনা করতে থাকি। এখানে 3 ধরনের যন্ত্রের কথা বলা আছে, একটা হচ্ছে ন্যাজাল ক্যানুলা দিয়ে, একটা হচ্ছে সিম্পল মাস্ক যেটা আমি ডাইরেক্ট মুখে পড়ি, আরেকটা হচ্ছে নন রিব্রিদার মাস্ক। এখন এই ন্যাজাল ক্যানুলাটা কি, ন্যাজাল ক্যানুলা আমি নন রিব্রিদার মাস্ক আমি ওয়েবসাইটে দেখাবো, বাট এখানে ন্যাজাল ক্যানুলা আর সিম্পল মাস্ক নিয়ে কথা বলি। ন্যাজাল ক্যানুলা হচ্ছে মূলত আমার দুই নাকের যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে এই যে দুইটা নব যাবে, এই দেখো এখানে একটা নব আছে, এখানে একটা নব আছে, আমার নাকের দুইটা ছিদ্র দিয়ে এটাকে ইনপুট দেওয়া হবে, এবং তখন এই যে ন্যাজাল ক্যানুলার যে তারটা থাকবে সেটা গিয়ে আমার ফ্লোমিটারের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, হওয়ার ফলে আমি নাক দিয়ে শ্বাস নিতে পারতেছি। আবার সিম্পল মাস্ক কি, যেটা আমি ওই যে নেবুলাইজারের ক্ষেত্রে মেইনলি নেওয়া হয়, তো সেই নেবুলাইজারের ক্ষেত্রে সিম্পল মাস্কের নবটা আছে, এই নবটাও গিয়ে ঠিক একইভাবে অক্সিজেন ফ্লোমিটারের সাথে কানেক্ট হবে। আর নন রিব্রিদার মাস্ক, ওই সিম্পল মাস্কের স্ট্রাকচার উপরে দেখো সেম স্ট্রাকচার, নিচে জাস্ট এই যে একটা ব্যাগ আছে। এটার কাজ আমি দেখাচ্ছি, অন হইছে সম্ভবত। এই যে নন রিব্রিদার মাস্ক জিনিসটা কি, এই যে এনআরএম বা নন রিব্রিদার মাস্কের অনেক গুরুত্ব আছে। নন রিব্রিদার মাস্ক হচ্ছে মূলত চিকিৎসা সরঞ্জাম যা রোগীকে উচ্চ ঘনত্বের অক্সিজেন সরবরাহে সাহায্য করে। অর্থাৎ আমি যেটা বললাম যে এই যে আমার ন্যাজাল ক্যানুলা দিয়ে আমি 1 থেকে 6 লিটার পার মিনিট নিতে পারবো, মানে কম মাত্রায় নেওয়া যাবে, বেশি নেওয়া যাবে না। সিম্পল মাস্ক দিয়ে আমি মুখ দিয়ে হাঁ করে যখন শ্বাস নিচ্ছি আমার শ্বাসটা তাড়াতাড়ি যাচ্ছে, এই জন্য আমি 5 থেকে 10 লিটার পার মিনিট দিতে পারবো। আর নন রিব্রিদার মাস্ক দিয়ে আমি প্রচুর দিতে পারবো, 10 থেকে 15, অনেক পরিমাণ, অর্থাৎ উচ্চ ঘনত্বের অক্সিজেন আমি সরবরাহ করতে পারি। এতে একটি রিজার্ভার ব্যাগ থাকে যেটা অক্সিজেন পূর্ণ থাকে। এই দেখো এটা হচ্ছে সেই রিজার্ভার ব্যাগ, আমি যেটার কথা বললাম ফুলে আমার নামে বলে না, এটাই হচ্ছে সেই অক্সিজেন ব্যাগ। এই অক্সিজেন ব্যাগ দিয়ে পূর্ণ এবং ভালভের মাধ্যমে শ্বাস নেওয়ার সময় রোগীকে শুধুমাত্র অক্সিজেন প্রদান করা হয়। তো এটা কখন ব্যবহার করা হয় সেটা যদি আমি দেখি, যখন রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায়, অর্থাৎ যেটাকে বলা হয় হাইপোক্সিয়া। তো এই হাইপোক্সিয়া যখন হয় তখন দেখা যায় অক্সিজেনের মাত্রা অত্যন্ত কমে যায়, তখন দ্রুত অক্সিজেন দেওয়ার জন্য, মানে খুব দ্রুত অক্সিজেন লাগে, অর্থাৎ অক্সিজেনের যত ঘাটতি তত দ্রুতই অক্সিজেন দিতে হবে। আর এই যে খুব দ্রুত অক্সিজেন দেওয়ার জন্য মূলত ব্যবহার করা হয়। ট্রমা বা শক যাদের হয় তাদের ক্ষেত্রে এটা সবথেকে বেশি দেখা যায়। তো এই অক্সিজেন ফ্লো রেট হচ্ছে 10 থেকে 15 লিটার পার মিনিটে, আর এর 60% থেকে 90% পর্যন্ত অক্সিজেন সরবরাহ করা যায় এই অক্সিজেন ফ্লোমিটারের মাত্রা অনুসারে। এটার কিছু সতর্কতা এবং নিয়মাবলী আছে, যেমন মাস্ক পরানোর আগে রিজার্ভার ব্যাগটি অবশ্যই অক্সিজেন দিয়ে 2 থেকে 3 অংশ পূর্ণ করে নিতে হবে, মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ অংশ পূরণ করে নিতে হবে। সম্পূর্ণ অংশ যদি 3 ধরি, 2 ভাগ অর্থাৎ অর্ধেক, তার থেকেও একটু বেশি পূরণ করে নিতে হবে। ওয়ান ওয়ে ভালভগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখতে হবে, এবং মাস্কটি রোগীর মুখে শক্তভাবে লাগানো হয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। বাতাস যদি বাইরে থেকে বের হয়ে যায় তাহলে আর কাজ করবে না। এবার কিছু সতর্কতা তো দেখলাম। এনআরএম ব্যবহারের ক্ষেত্রে চাক্ষুষ নির্দেশনা আমি চিত্র, মাস্কটি নাকের ব্রিজ থেকে চিবুক পর্যন্ত ঢেকে রাখে, মানে আমার নাকের যে ব্রিজটা আছে তো লম্বা হয়ে চলে আসলো, সেখান থেকে চিবুক বা জ লাইন যেটা সেই পর্যন্ত আমার এই এনআরএম দিয়ে ঢেকে রাখতে হবে। ইলাস্টিক ব্যাগটা মাথার পেছনে আরামদায়ক স্থাপন করা যেতে পারে বা সামনেও রাখতে পারে। নিশ্চিত করতে হবে যে শ্বাস নেওয়ার সময় ব্যক্তি সম্পূর্ণ চুপসে
যাচ্ছে না, চুপসে গেলে বিপদ আছে, জরুরি কলে 999 ফল করুন, এটা মিসাই দেওয়া হয়েছে। যাই হোক, আসো এখন তাহলে আমি রেট টেট জানলাম, পরের স্লাইডে যাওয়া যাক। এখন আমরা জানবো যে এই অক্সিজেন ফ্লোমিটার জিনিসটা অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হাইপোক্সিয়া যাদের, অর্থাৎ অক্সিজেন অত্যন্ত কমে যায়, এই হাইপোক্সিয়া প্রতিরোধ করে। অর্থাৎ আমি যদি শুরুতে জাস্ট শুধুমাত্র নর্মাল মাস্ক অথবা ন্যাজাল ক্যানুলা দিয়ে আমি যদি সিম্পল মাস্ক বা ন্যাজাল ক্যানুলা দিয়ে যদি আমি অক্সিজেনটা ফ্লোমিটারের মাধ্যমে দিই, তাহলে আমার হাইপোক্সিয়া বা অক্সিজেন অত্যন্ত কমে গিয়ে ওই যে নন রিব্রিদার মাস্ক সেটা দেওয়ার দরকার হবে না। সিওপিডি, নিউমোনিয়া, অ্যাজমা, কফড, নিউমোনিয়া, অ্যাজমা এগুলো রোগীর নিরাপদ অক্সিজেন দেয়। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, কফড, এই কফড সম্পর্কে পরের স্লাইডে সম্ভবত আছে আলোচনা। আইসিইউ আর না থাকলে এটার দরকারও নাই, আমি জাস্ট দিছি সম্ভবত, বাট আইসিইউ এবং অপারেশন থিয়েটারে এটা খুব জরুরি। বিশেষ করে আইসিইউতে লাগে, কারণ হচ্ছে আইসিইউতে রোগীকে সব থেকে বেশি সংখ্যক আইসিইউর রোগীর মূল সমস্যা অক্সিজেন রিলেটেড। যদি আমি বলি এরকম যে কোনো একটা রোগীর হয়েছে তোমার কিডনির ডিজিজ বা লিভারের ডিজিজ বা পাকস্থলীর ডিজিজ বা যে কোনো রোগীর যে কোনো জায়গার হার্টের ডিজিজ যাই হোক না কেন, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাটা যে কোনোভাবেই হোক চলেই আসে। আইসিইউ বা অপারেশনের ক্ষেত্রে, অপারেশনে তো অক্সিজেন সবসময় লাগিয়েই রাখে, ফ্লোমিটার দিয়ে কন্ট্রোল করাটা সব থেকে বেস্ট ওয়ে। আর আইসিইউতে সবসময় অক্সিজেন ফ্লোমিটার লাগানোই থাকে, ঠিক আছে। আচ্ছা, এটার কিছু সাবধানতা আছে। এটা একটা ফুসফুসের রোগ, ঠিক আছে, এই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তো এটা নিয়ে এত বেশি পেঁচাল পাড়ার দরকার নাই। সাবধানত হচ্ছে যদি খুব বেশি অক্সিজেন দিই শ্বাসকষ্ট হতে পারে, বিশেষ করে কফ রোগীর, অর্থাৎ এই যে ফুসফুসে যাদের রোগী। আর হিউমিডিফায়ার ছাড়া শুকনো অক্সিজেন, যেটা নাক ও শ্বাসনালী শুকিয়ে দেয়, ফলশ্রুতিতে দেখা যায় যে খসখসে হয়ে যায়, মুখ শ্বাস নিতে পারি না। একটু ব্রেক নিই, হ্যাঁ, জাস্ট 10 সেকেন্ড ব্রেক নিই, আমরা একটুখানি আগের বিষয়টাকে মাথায় ঢুকিয়ে নিই, আরেকটা টপিক আসতেছে। ওকে, এবার আমরা শুরু করব পিসিএ বা পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া, রোগী নিয়ন্ত্রিত ব্যথানাশক ব্যবস্থা। এই বিষয়টা নিয়ে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পিসিএ মেশিন। এই দেখো, পিসিএর ক্ষেত্রে রোগীর হাতে একটা সুইচ দেওয়া থাকে, ওই সুইচে রোগী চাপ দেয়, তখন কিছু একটা হয়, কি হয় সেটা আমরা একটু পরে জানতেছি, ঠিক আছে। আচ্ছা চলো তো অ্যাপ ছিল বাট আমি দেখালাম না। পিসিএ হচ্ছে মূলত পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া। এটা হচ্ছে এমন একটা ব্যথা নিয়ন্ত্রণ ব্যবস্থা যে জায়গায় রোগী নিজেই প্রয়োজন মতো ব্যথার ওষুধটা নিতে পারে, কিন্তু নিরাপদ সীমার ভিতরে। বিশেষ করে এটা নিউরোমেডিসিন বিভাগে বা নিউরোমেডিসিন না, নিউরোসার্জারিতে এটা সব থেকে বেশি পরিমাণ দেখা যায়। কেন দেখা যায় সেটারও একটা ব্যাখ্যা দিই। নিউরোসার্জারি বিভাগে নিউরো রিলেটেড বা মস্তিষ্কর সাথে কানেক্টেড বা নার্ভ রিলেটেড যে কোনো ধরনের অপারেশনের পরে রোগী প্রচণ্ড ব্যথা অনুভব করে, প্রচণ্ড ব্যথা। এই যে ব্যথাটা, এই ব্যথাটা হ্রাসের ক্ষেত্রে এই পিসিএ মেশিন খুব কাজে দেয়, খুব কাজে দেয়। কারণ হচ্ছে ওই যে ব্যথাটা নিয়ন্ত্রণ করবে, এই নিয়ন্ত্রণের জন্য আমার ব্যথানাশক ওষুধ বারবার ইনজেক্ট করা লাগতেছে, রোগী কাতরাচ্ছে কিন্তু সময় মতন হয়তো বলতেও পারতেছে না কাতরাচ্ছে, কিন্তু ওষুধটা তখন আসলে দরকার, এটা বুঝতে পারতেছে না, ডাক্তার তো বাইরে থেকে দেখে বুঝবে না সব কিছু, তাই না। তো তখন রোগী নিজে একটা চাপ মারলো, যতটুকু পরিমাণ মরফিন বা যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ দরকার হলো সেটা রোগী নিজে নিয়ে নিল, এবং নিয়ে নেওয়ার ফলে দেখা গেল সে ব্যথার হাত থেকে বেঁচে গেল। এটা অনেক বেশি জরুরি, কারণ এই ক্ষেত্রে ডাক্তারের চাপও কমে।
পিসিএ কেন ব্যবহার করা হয়? এটা মূলত অপারেশনের তীব্র ব্যথা নিয়ন্ত্রণের জন্য লাগে। ক্যান্সারের যখন পেইন সৃষ্টি হয়, দেখো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যথানাশক ওষুধ যায়, কারণ ক্যান্সারের ক্ষেত্রে বডির যে পার্টে ক্যান্সার হয় শুধু সেই পার্ট না, অনেক পার্টে অনেক পরিমাণ পেইন হয়, ব্যথা হয়, আর এই পেইন বা ব্যথা দূর করার জন্য পিসিএ লাগে। ট্রমা বা গুরুতর ইনজুরি যখন আমার দেহের ভিতরে হয়, তখন আমার দেহ ব্যথায় কাতরায়, তখন আমার দেহের সাথে আমি ইনজেক্ট করে পিসিএর লাইন সেট করে দিলাম, তুমি চাপ দিলা, ওই ক্যানেলের ভিতর দিয়ে চলে গেল আমার ওষুধটা। এটার লক্ষ্য হচ্ছে নিয়ন্ত্রিত এবং নিরাপদ ব্যথা উপশম। পিসিএ এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি যত চাই ততই নিতে পারবো, এটা না। রোগীর হাতে একটা বাটন থাকবে, ব্যথা হলে বাটনটাতে দেবে চাপ, চাপ দেওয়ার ফলে নির্দিষ্ট পরিমাণে ডোজ, হতে পারে 10 মিলিগ্রাম মরফিন গেল, এরকমভাবে যাবে। কিন্তু ধরো যে একটা চাপ দিল, তারপরে একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের ভিতরে আবার চাপ দিলে আর ওষুধ যাবে না, কারণ হচ্ছে তার দেহের ভিতরে নির্দিষ্ট মাত্রায় ওষুধ দিতে হবে। বেশি মাত্রায় ওষুধ দিলে তো সেটা গ্রহণ করতে পারবে না, তাই না? তো এই জন্য তখন আর যাবে না, আবার কিছুক্ষণ পরে দেবে, তখন আবার যাবে। তো পিসিএ মেশিনের বেশ কিছু অংশ আছে, যেমন হচ্ছে ড্রাগ রিজার্ভার, যেটা ব্যথানাশক ওষুধ, মরফিন, ফেনাটিন ইত্যাদিকে রিজার্ভ করে, এটা ভিতরের দিকে আছে, এই যে। তারপরে পাম্প সিস্টেম, যেটা নির্দিষ্ট পরিমাণ ওষুধ দেয়, এই যে ইনজেকশন ক্যানেল। তারপরে কন্ট্রোল বাটন আছে, যেটা রোগী চাপ দেয়, রোগীর হাতে থাকে, কন্ট্রোল বাটনটা হারায় গেছে, এটাকেই বাটন ধরে নাও তোমরা, ঠিক আছে? এটা এআই বেসড তৈরি করা একটা মডিউল, এই জন্য এরকম হয়ে গেছে। লকআউট ইন্টারভাল, যেটা সময়ের মধ্যে অতিরিক্ত ডোজ বন্ধ করে দেয়, যেটা এই যে ভিতরের সফটওয়্যার সামলায়। আর ডিসপ্লে প্যানেল আছে, ডোজ, সময়, সেটিংস, এগুলো সব কিছু দেখায়, কি ওষুধ দিচ্ছ, কি মাত্রায় দিচ্ছ। যেমন এই যে এখানে দেখাচ্ছে ডোজ হচ্ছে 10 মিলিগ্রাম, এখানে লকআউট টাইম হচ্ছে যে 10 মিনিট, এই দেখো লকআউট টাইম, ঠিক আছে? এই লকআউট ইন্টারভাল, এগুলোর কথাই আমি বললাম এতক্ষণ ধরে, প্যাচাল পারলাম, যেগুলো সবই স্ক্রিনেই আছে। পিসিএ এর গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে, যেমন হচ্ছে বোলাস ডোজ, যেটা একবার চাপলে কত মিলিগ্রাম ওষুধ যাবে সেটা আমাকে ফিক্স করে দিতে হবে, এই জন্য কিন্তু এই যে ডিজিট প্যানেল। তারপর লকআউট ইন্টারভাল, কত মিনিট পর ওষুধ আবার নেওয়া যাবে সেটা, এবং ম্যাক্সিমাম ডোজ লিমিট, কত নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ ডোজ কত নিতে পারবো সেটা। এগুলোকে নির্ধারণ না করে দিলে রোগী ইচ্ছা মতো চাপ দিল আর বেরোলো, এরকম কোনো সিস্টেম নাই। পিসিএ ব্যবহারের ক্ষেত্রে রোগী নিজের নিয়ন্ত্রণে কাজ করতে পারে আর দ্রুত ব্যথা উপশম করতে পারে, কারণ ডাক্তারকে ডাকরে, ডাক্তার এসে চেক করবে, তারপর ওষুধ দেবে, এগুলো করতে মেলা সময় লাগে। আমি চাপ দিলাম, ওষুধ গেল, আমার ব্যথা সাথে ইনস্ট্যান্টলি অনেকটা কমে গেল, এটা একটা লাভের জিনিস। আবার নার্সের উপর নির্ভরশীলতা কমে, ওষুধের অপব্যবহার কম হয়। এবং ওষুধের অপব্যবহার কম হয় কেন? কারণ হচ্ছে আমি ডোজ ফিক্স করে দিচ্ছি এখানটায়। পিসিএ এর ঝুঁকি এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখো, পিসিএটা নিলে শ্বাস কমে যেতে পারে, বমি হতে পারে, মাথা ঘুম ঘুম ভাব ধরে, মাথা ঘোরা ধরে, এগুলো কি জন্য হয়? এই জন্য রোগীকে মনিটরিংয়ের দরকার হয়। আর না হলে তো প্রশ্ন এরকম হতেই পারতো, রেসপিরেশন দেখতে হয়, SpO2 দেখতে হয়। রেসপিরেশন কি, তোমার শ্বাস প্রশ্বাসের রেট কত, পার মিনিটে কত রেসপিরেশন হচ্ছে সেটা দেখলাম। SpO2 কি, SpO2 নিয়ে আমি পরের স্লাইডে অনেক কিছু আলোচনা করছি। SpO2 হচ্ছে মূলত আমার দেহে রক্তের মাত্রা, সেটা আমি পরে দেখতেছি। যাই হোক, এখন আমি আসতেছি যেটা কথা, যে বমি, ঘুম ঘুম ভাব, মাথা ধরা, শ্বাস কমে যাওয়া, এগুলো মূলত এটার পার্শ্ব প্রতিক্রিয়া। আর এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মনিটরিং করলে দেখা যায় যে এই যে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কিছু নর্মাল ডোজের বা কম ডোজের মেডিসিন বা মেডিকেয়ার দেওয়া হয়, সেগুলো দিলে কমে যায়, ঠিক আছে, তেমন আর থাকে না। এখন এই যে SpO2 নিয়ে আমি কথা বলি, এই যে SpO2 মেশিনটা দেখছো, আশা করতেছি তোমরা সবাই দেখার কথা, কারণ হচ্ছে এই মেশিনটা সবার হাতে একবার না একবার লাগছে। হসপিটালে ভর্তি হওয়া মানে SpO2 এই যে মেশিনটা থাকবেই। SpO2 মানে হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণ কত আছে সেটাকে দেখা, রক্তে অক্সিজেনের লেভেলটা দেখা। তো সহজ ভাষায় যদি আমাদের শরীরে বাঁচতে অক্সিজেন লাগে না, তো এই অক্সিজেন শ্বাস নেওয়ার সময় অক্সিজেন ফুসফুসে যায়, সেই ফুসফুস সেখান থেকে রক্ত সেই অক্সিজেন শরীরের সব জায়গায় পৌঁছে দেয়। রক্তে যে লোহিত কণিকা আছে এর ভিতরে হিমোগ্লোবিন থাকে, হিম এবং গ্লোবিউলিন মিলে হিমোগ্লোবিন, এই রংযোগ পদার্থটাই আমার রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে এবং আমার কোষে কোষে সেটা পৌঁছে দেয়। SpO2 আসলে দেখায় যে হিমোগ্লোবিনের কত শতাংশ অক্সিজেন আছে। যদি এই যে SpO2 98 নর্মাল, 95 পর্যন্ত নর্মাল, তার নিচে গেলে 90 এর নিচে গেলে ঘাটতি বোঝায় সেটা, ঠিক আছে? SpO2 98%, এর মানে হচ্ছে হিমোগ্লোবিনের ভিতরে 98% অক্সিজেন আছে, এটা সাধারণ এবং ভালো, স্বাভাবিক। সাধারণত এর মাত্রা হয় 95% থেকে 100%। 90%-এর নিচে গেলে এটা চিন্তার বিষয় এবং অক্সিজেনের ঘাটতি বোঝায়। এবং এটা মাপার জন্য ছোট্ট একটা যন্ত্র আছে, যেটা হচ্ছে পালস অক্সিমিটার। এই যন্ত্রটার নাম হচ্ছে
পালস অক্সিমিটার, ঠিক আছে। এই পালস অক্সিমিটার কী করে, আমার পালস রেটটা দেখায়, আমার রেসপিরেশন রেটটা দেখায়। এখানে তো স্ক্রিনের ভিতরে অল্প দেওয়া আছে, আরও বেশ কিছু প্যানেলস থাকে এর মধ্যে, ঠিক আছে। পালস রেট দেখায়, অক্সিজেন রেট দেখায়, এই যে পিআরবিপি, বিপিএম, বিট পার মিনিট, মানে কত বিট হচ্ছে, পালস বিট কত হচ্ছে, পালস রেসপিরেশন বিট সেটা দেখায়, ঠিক আছে। ওকে, এখানে আর দুটা কথা আছে সংক্ষেপে। SpO2 হচ্ছে রক্ত অক্সিজেনের শতাংশ, 95 থেকে 100 স্বাভাবিক, 90 এর নিচে গেলে সতর্ক হতে হবে। SpO2 মানে হচ্ছে পেরিফেরাল ক্যাপিলারি অক্সিজেন স্যাচুরেশন, হ্যাঁ। PaO2 আর SpO2 হচ্ছে এর সম্পর্ক একটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ দ্বারা নিয়ন্ত্রিত। 90% SpO2 প্রায় 60 মিলিমিটার পার হাইড্রোজাইরাম বা পারদ PaO2 এর সমান হয়, মানে এটার সাথে এটা সম্পর্ক আছে, এককের ভিন্নতা। এর নিচে নামলে কার্ভটি খাড়া হয়ে যায়, ফলে সামান্য PaO2 কমলেও SpO2 দ্রুত কমে যায়, মানে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। PCA কারা ব্যবহার করতে পারবে না, যারা শিশু, বোঝে না, চাপতে থাকবে আন্দাজে খালি। অচেতন রোগী, সে তো চাপতেই পারবে না, কারণ সে সচেতনই না, অচেতন। আর মানসিকভাবে অস্থির রোগী, তারা চাপার ইয়ে করবে না। ওই শিশু বাচ্চা আর মানসিকভাবে অস্থির রোগী, তারা ইয়ে করতে পারবে না, কারণ তাদের মানসিক ভারসাম্য ঠিক নাই, তারা নিজের মধ্যে নাই, তাই জন্য এটা সম্ভব না। অক্সিজেন ফ্লোমিটার আর পিসিআর ভিতরে যদি দেখাই, তো অক্সিজেন ফ্লোমিটার আমার অক্সিজেন নিয়ন্ত্রণ করে, আর পিসিআর আমার ব্যথা নিয়ন্ত্রণ করে। অক্সিজেন স্বাস্থ্য কর্মী দ্বারা পরিচালিত, আর রোগী নিজেই করতে পারে পিসিআর কাজ। এর ব্যবহার শ্বাসকষ্টের জন্য হয়, আর এর ব্যবহার ব্যথার জন্য হয়। আর এটার ঝুঁকি হচ্ছে অক্সিজেন টক্সিসিটি, মানে বেশি পরিমাণে গেলে যা হয় আর কি, রেসপিরেটরি ডিসপ্রেশন হতে পারে, ঠিক আছে। এক লাইনে যদি বলি, অক্সিজেন ফ্লোমিটার হচ্ছে কত লিটার অক্সিজেন যাবে তা নিয়ন্ত্রণ করে পার মিনিটে, প্রতি মিনিটে, লিখে নাও, প্রতি মিনিটে, পার মিনিটে স্ট্যান্ডার্ড হিসাব করে। পিসি হচ্ছে রোগীর নিজের নিরাপদভাবে ব্যথার ওষুধ নেওয়ার ব্যবস্থা। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ক্লাসে যা যা বোঝানোর কথা ছিল আমরা আশা করি সব বুঝতে পেরেছি। এবার আমরা একটু ভিজুয়ালটা দেখব ওয়েবসাইটে গিয়ে, যেটা শুরুতে লিঙ্ক কানেক্ট করা ছিল, তোমাদের দেখানো হয় নাই, সেটাকে এখন আমরা শো করব। ওকে, তো দেখো, ফার্স্ট অফ অল অক্সিজেন ফ্লোমিটার হচ্ছে শ্বাস প্রশ্বাসের বন্ধু। মনে করো আমাদের ফুসফুস একটা বেলুন, ঠিক আছে, ফুসফুস তো বেলুনের মতোই, পাম্প করে, ফুলে আবার নেমে যায়। তো মাঝে মাঝে এটা ফুলতে চায় না, ঠিক আছে, কারণ কি অক্সিজেনটা রেট নাই, ঠিক, তখন দরকার হয় বাড়তি বাতাস বা অক্সিজেনের। কিন্তু কতটুকু অক্সিজেন দেব, কম হলে কষ্ট, বেশি হলেও ক্ষতি, তাই না? মানে কম অক্সিজেন গেলে অক্সিজেনের মাত্রা ঠিক নাই, আমার ইয়ে করবে, আবার বেশি হলেও আমার ফুসফুস নিতে পারবে না পরিমাণ মতো। আমি একটা বেলুনে ধরো যে বাতাস দেওয়া যায় যতটুকু, আমি তার থেকে দ্বিগুণ দিলাম, বেলুন ফেটে যাবে না? ওইরকম হবে ফুসফুসের অবস্থা। সেই জন্যই অক্সিজেন ফ্লোমিটার, ঠিক আছে। বলটা কেমন করে ভাসে বাতাসের ধাক্কায়। একটি ছোট বল নলের ভেতরে যেমন নাচতে পারে, তেমনইভাবে এই রোটামিটার বা অক্সিজেনের যে নবটা আছে সেটা নড়ে। তো কতটুকু তুলবো ডাক্তার বলে দেন, সাধারণত বলটির মাঝ বরাবর তোলা হয়, ঠিক আছে। কিন্তু এই যেটা বললাম আমি, যেটা হচ্ছে NRM বা নন রিব্রিদার মাস্ক, এটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এখন আমি একটু দেখাবো স্বাভাবিক প্রবাহ, রোগী আরাম পাচ্ছে 2, আমি ধরো যে একদম নাই করে দিলাম, বন্ধ আছে বা খুব কম, ধরো 0.5, খুব কম, তাহলে শ্বাস নিতে কষ্ট হতে পারে, কারণ হচ্ছে এই পরিমাণ দিলে রোগীর ফুসফুসের জন্য ইনাফ না। আমি ধরো যে 2 দিলাম, এটা স্বাভাবিক প্রবাহ। আমি ধরো যে 4.5 দিলাম, রোগী এখন পর্যন্ত নিতে পারতেছে। আমি ধরো যে 8 দিলাম, নিতে পারতেছে। 9 দিলাম, নিতে পারতেছে। 10-এর বেশি দেবো, দেখো রোগীর জন্য প্রবলেম হয়ে যাবে। 11 দিলাম, প্রবাহ খুব বেশি, এই ক্ষেত্রে যে নাক টাক শুষ্ক হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা রোগীর জন্য আবার কষ্টকর হয়। ঘুরিয়ে চাকা বলটি ভাসে, অক্সিজেন যায় ফুসফুসের আশেপাশে। এখন আমরা পিসিএ সম্পর্কে জানি। এটা ব্যথা তাড়ানোর একটা জাদুর রিমোট বলতে পারো। অপারেশনের পর খুব ব্যথা হয়, তখন নার্সকে ডাকার শক্তি নাই, মানে আমার ব্যথা হচ্ছে, আমি বলার মতো সামর্থ্য হারায় ফেলছি, তখন কি করবো? হাত দিয়ে মারবো একটা চাপ, আমার রোগীর শরীরের ভিতরে ধরে যাবে। তো রোগী এখানে রাজা, ঠিক আছে। আর লক আউট ইন্টারভাল আছে,
এই লক আউট ইন্টারভালের জন্য আমি নির্দিষ্ট সময় যতটুকু ডোজ প্রয়োজন ততটুকুই জাস্ট নিব। এই যে পিসিএর এটা ধরো যে তোমার স্ক্রিনটা, এখন আমি ধরো যে ওষুধ দিলাম, পেশেন্টের ব্যথা আছে 6, ওষুধটা দিলাম 1 মিলিগ্রাম ওষুধ গেল, এখন লক আউট ইন্টারভাল, এখন আর চালু হবে না। আবার দিলাম, এখন লক আউটে চাপ দেবো, দেখো এখন ওষুধ দেওয়া যাবে না, অপেক্ষা করুন, একবার চেষ্টা করেছেন কারণ লক আউট চলতেছে, এখন আবার রেডি, আবার দিতে পারবো, পেশেন্টের রেট কমতেছে আস্তে আস্তে। তো এখন লক আউট ইন্টারভাল আমি চাপ দিলেও এখন আর দেখাবে না, এখন বলবে যে হচ্ছে না। আবার আমি দিলাম, এখন হবে, এখন লক আউটে চাপ দাও, দেখো আসবে না। তার মানে নির্দিষ্ট সময় জাস্ট আমি নির্দিষ্ট পরিমাণ ওষুধটাই নিতে পারবো, এর বেশি নিতে পারবো না, ঠিক আছে? নিলে লক আউট ইন্টারভাল চালু হয়ে যাবে, ফলশ্রুতিতে দেখা যাবে আমার ওষুধ আর যাচ্ছে না, ঠিক আছে? আরেকটা ওয়েবসাইট মেক করছিলাম যেটা পিসি এর জন্য ডেডিকেটেড, সেখানটা থেকে আমি আরেকটু দেখাবো। এখানে আমার একটু প্রশ্ন আছে, ডাক্তারের কাছে আমি চাইলে প্রশ্ন করতে পারবো আমার এই ওয়েবসাইটে। এটার লিঙ্ক আমি তোমাদেরকে করে দেবো, কি বলে, কমেন্ট বক্সের ভিতরে দিয়ে দেবো, তোমরা এসে এইখান থেকে প্রশ্ন করবা, তোমাদের মনের ভিতরে এই বিষয়টা নিয়ে যা প্রশ্ন আছে তুমি করতে পারো। যেমন আমি একটা প্রশ্ন করি, দেখুন কতটা সাবলীল ভাষায় উত্তর দেয়। কি প্রশ্ন করা যায় যে পিসিএ কোথায় পিসিএ এর বৈজ্ঞানিক আলোচনা 3 লিখলাম। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আচ্ছা আমি ঠিক আছে, আমি একটু পরে ট্রাই করব। আবার আরও কিছু ওয়েবসাইট ছিল, ওখানটায় ছিল আই থিঙ্ক, পাবো না কেন, অবশ্যই পাবো। এই যে অক্সিজেন ফ্লোমিটারের জন্য একটা ডেডিকেটেড ওয়েবসাইট বানানো ছিল, সেখানটাতেও ছিল। আচ্ছা আমরা দেখা দিচ্ছি আমরা কত মিনিট ক্লাস নিলাম, আমরা রেকর্ডিং চলতেছে 27 মিনিট, যাই হোক 30 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, গুগল এআই স্টুডিও আমাকে এটা মেক করতে অনেক হেল্প করছে, আমি খালি কিছু অপশন সেট করছি আর কিচ্ছু না। এটা হচ্ছে এই পিসিএ মেশিনটা। তো পেশেন্টের ধরো যে এখন পেইন আছে, সিভিয়ার পেইন, রেড হয়ে আছে, চাপ দিলাম, দেখো স্ট্যাটাস যাচ্ছে, আমি আবার চাপ দিলাম, এখন আর যাবে না, এখন দেখাবে কি লক আউট মোড, এই যে সেফটি মোড। আবার আমি চাপ দিলাম, আবার ধরো যে 10 মিলিগ্রাম গেল, এখন আমি চাপ দিচ্ছি, দেখো লক আউট মোড দেখাচ্ছে বারবার সেফটির জন্য। আবার আমি ধরো যে চাপ দিলাম, এখন দেখো যে পেইনটা আস্তে আস্তে কমে আসতেছে, ডোজ ডেলিভার হচ্ছে, কিন্তু লক আউট মোড, এখন আর নিতে পারবে না, নির্দিষ্ট সময় যাবে, তারপর আবার হলুদ হবে, নীল হবে, এখন নিতে পারবে। এখন দেখো পেইন আর নাই। এখন আমি ধরো যে আবার চাপ দিলাম, এইবার ডোজ ডেলিভার্ড হলো, এইভাবে দেখো এখন নো পেইন, এখন লক আউট মোডে চলে গেছে। আমি আবার চাপ দিলাম, এখন দেখো এটা চলতেছে, কিন্তু যখন আমি ক্লিক করতেছি দেখো লক আউট মোড দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আর দেওয়া লাগবে না, এখন অক্সিজেন ফ্লোমিটারটা দেখাই যদি, এই যে আমি নবটা, আমি অক্সিজেন ফ্লোটা যত এদিকে দিচ্ছি দেখো নবটা উঠতেছে, টার্ন নব হচ্ছে, নব উঠতেছে 15 লিটার পার মিনিট, এইভাবে করেই যায় মেইনলি, ঠিক আছে? বাট না, এটা না, পিসিএরই একটা ছিল, এই যে পিসিএর একটা ছিল, হ্যাঁ আমার যতদূর মনে পড়ে পিসিএ নিয়ে কি ছিল নাকি নন রিব্রিদার মাস্ক নিয়েই ছিল, আই থিঙ্ক সো, এখন মনে হচ্ছে। এটা পিসিএ পাম্প, এটা তো সেম ওয়েবসাইটে চলে আসছে আবার। আচ্ছা এটা সম্ভবত এনআরএম, এই তো এই তো এই তো এই তো পাইছি, নন রিব্রিদার মাস্ক এটা, ওকে। কেন পিসিএ দেয়া হয় দেখি তো, সার্ভার আছে নাকি গেছে, আই থিঙ্ক আছে, তারপরেও দেখা যাক। এই তো দেখছো
ফার্স্ট অফ অল পিসিএ হচ্ছে সাধারণত অস্ত্রোপচারের পর বা তীব্র ব্যথা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, যাতে রোগী নিজেই নিজের প্রয়োজন মতো নির্দিষ্ট মাত্রায় ব্যথানাশক ওষুধ গ্রহণ করতে পারেন। তবে একজন রেসপিরেটরি থেরাপি বিশেষজ্ঞ আমি আপনাকে নন রিব্রিদার মাস্ক সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাকে নন রিব্রিদার মাস্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সহযোগিতা করতে পারি যদি রোগীর শরীরে অক্সিজেন মাত্রা আশঙ্কাজনক। আচ্ছা ঠিক আছে, পিসিএ নিয়ে কথা একটু বলে নন রিব্রিদারের কাছে, কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা নন রিব্রিদার মাস্কের জন্য ডেডিকেটেড বানানো হয়েছে। তো নন রিব্রিদার মাস্ক নিয়ে যত প্রশ্ন আছে তুমি এআই থেকে হ্যান ত্যান থেকে যা জানতে পারবা তার থেকে মেলা পরিমাণ বেশি জানতে পারবা এইখান থেকে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে সার্চ দিয়ে দিয়ে জানার চেষ্টা করবা। আই থিঙ্ক এটা লাভ হবে তোমাদের জন্য। ওকে, তো আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।